সকলকে স্বাগত জানাই হাই নিউজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋতু। আন্তর্জাতিক দুনিয়ার সমস্ত খবর নিয়ে শুরু করছি ওয়ার্ল্ড টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। কৃষিজাত পণ্য সহ কিছু ক্ষেত্রে দ্বিমত। এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি ভারত মার্কিন বাণিজ্য চুক্তি। চলছে দুপক্ষের মধ্যে স্নায়ুর লড়াই। ভারতের সঙ্গে আম রাজনীতি বাংলাদেশের। প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রীকে 1000 কেজি আম উপহার পাঠালেন বাংলাদেশের সরকারের মুখ্য উপদেষ্টা ইউনূস। শুরু হয়ে গেল আনডকিং প্রক্রিয়া। মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর দিকে যাত্রা শুরু করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। প্রেসিং ফুটবলে বাজিমাত। ইউরোপ সেরা ক্লাব পিএসজিকে হারিয়ে ক্লাব ফুটবলের বিশ্বকাপ জিতল চেলসি। শুরু হয়ে গেল আনডকিং প্রক্রিয়া। মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর দিকে যাত্রা শুরু করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং তার সঙ্গীরা। নির্ধারিত সময়ের একটু পরে বিকেল 4:45 মহাকাশ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয় শুভাংশুদের মহাকাশযান। গত 25শে জুন স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে আইএসএস এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। তার সঙ্গে গিয়েছেন এক্সাম 4 এর ক্রু কমান্ডার পেগি উইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাউস উজানস্কি ভিজনিউস্কি এবং টিবর কাপুর। 18 দিন মহাকাশে কাটানোর পর সোমবার তাদের ফিরতি যাত্রা শুরু হলো। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আগেই বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছিল শুভাংশু এবং তার সঙ্গী 3 মহাকাশচারীকে। সেই সময় রাকেশ শর্মার উক্তির রেস ধরে শুভাংশু বলেছিলেন, ভারত আজও সারে জাহাসে আচ্ছা। নাসা জানিয়েছে আইএসএস থেকে আলাদা হওয়ার পরেই শুভাংশুদের ক্যাপসুল পৃথিবীর দিকে এগোতে শুরু করবে। এই সময় ক্যাপসুলের গতি কমানোর জন্য একবার রকেট নিক্ষেপ করা হবে। একে বলে রেট্রোগ্রেড বার্ন। মহাকাশযানটি যাতে নিরাপদে নির্বিঘ্নে পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করতে পারে তা নিশ্চিত করে এই রেট্রোগ্রেড বার্ন। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গেই শুভাংশুদের ক্যাপসুল তীব্র তাপ এবং ঘর্ষণের সম্মুখীন হবে। এই সময় ক্যাপসুলের গতি থাকবে ঘন্টায় 28,000 কিলোমিটার। ধীরে ধীরে যা কমে আসবে 24 কিলোমিটার প্রতি ঘন্টায়। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর 2টি প্যারাশুট খুলবে শুভাংশুদের ক্যাপসুল থেকে। প্রথমটি ছোট, তার ফলে গতি সামান্য কমবে। তারপর নির্দিষ্ট দূরত্বে পৌঁছানোর পরে খুলে যাবে মূল প্যারাশুটটি। নাসা জানিয়েছে যদি আবহাওয়া অনুকূল থাকে ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরের মাঝে ধীরে ধীরে নামবে শুভাংশুদের ক্যাপসুল। সমুদ্রে অবতরণের পর স্পেস এক্সের একটি দল দ্রুত পৌঁছাবে শুভাংশুদের ক্যাপসুলের কাছে। ক্যাপসুলকে তারা তুলে নেবে জাহাজে। তারপর সেখানেই একে একে বেরিয়ে আসবেন নভোশ্চরেরা। হাই নিউজ নেটওয়ার্ক। বাণিজ্যিক দিক থেকে আমেরিকার অন্যতম প্রধান বন্ধুরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন তাদের শুল্ক চিঠি পাঠিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভারতের সঙ্গে এখনো বাণিজ্যিক বোঝাপড়া হয়ে ওঠেনি আমেরিকার। নয়াদিল্লি এবং ওয়াশিংটন দুপক্ষই বলছে শীঘ্রই বাণিজ্য চুক্তি হয়ে যাবে বলে তারা আশা করছে। কিন্তু আলোচনা কতদূর এগিয়েছে তা নিয়ে কোনো পক্ষই বিস্তারিত মন্তব্য করছে না প্রকাশ্যে। সর্বশেষ যে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে কৃষিজাত পণ্য সহ কিছু ক্ষেত্রে ভারত আমেরিকার মধ্যে দর কষাকষি চলছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে আমেরিকার সঙ্গে দর কষাকষিতে তাড়াহুড়ো করতে গিয়ে কৃষি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে কোনো আপোষ করা উচিত নয় ভারতের। ওয়াশিংটন যে শুধু ভারত নয় আরও অন্য দেশগুলির সঙ্গেও বাণিজ্যিক বোঝাপড়া নিয়ে আলোচনা চালাচ্ছে তার উপরেও গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক চিন্তন সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের কর্তা অজয় শ্রীবাস্তব পিটিআইকে জানিয়েছেন এই ক্ষেত্রে তাড়াহুড়োর বদলে সাবধানী পদক্ষেপই শ্রেয়। ট্রাম্প এখনো পর্যন্ত যে দেশগুলিতে শুল্ক চিঠি পাঠিয়েছেন তাতে সর্বনিম্ন শুল্ক রয়েছে 20%, সর্বোচ্চ রয়েছে 50%। শনিবারই ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকোর ওপর 30% করে শুল্ক চাপানোর ঘোষণা করেছেন তিনি। কানাডার ওপর তারও আগে শুল্ক ঘোষণা করে দিয়েছেন আমেরিকা। ট্রাম্প প্রশাসন আমেরিকার 3 অন্যতম প্রধান বাণিজ্যিক বন্ধুর ওপরও শুল্ক চাপিয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রায় 18.5% পণ্য আমদানি করে আমেরিকা। তাদের ওপর 30% শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। মেক্সিকো থেকে আমেরিকা আমদানি করে 15.5% পণ্য। তাদের ওপরও 30% শুল্ক চাপানো হয়েছে। আমেরিকার বাজারে কানাডা থেকে আসে প্রায় 12.6% পণ্য। তাদের ওপর 35% শুল্ক চাপিয়েছে ট্রাম্প। বস্তুত গত কয়েক মাসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক আলোচনা চালিয়ে গিয়েছে।
তারপরেও ট্রাম্পের শুল্ক চিঠি পৌঁছে গিয়েছে তাদের কাছে। গত এপ্রিলে যেখানে 20% শুল্কের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প, এবার তা বৃদ্ধি করে 30% করে দিয়েছেন। মেক্সিকোর উপরেও শুল্কের হার 25% থেকে বৃদ্ধি করে 20% করেছেন তিনি। কানাডার ওপর চাপিয়েছেন 35% শুল্ক। চীনের থেকে কানাডা হয়েই নিষিদ্ধ ওষুধ ফেন্টানিল আমেরিকার বাজারে প্রবেশ করে বলে আগে থেকেই অভিযোগ তুলে আসছিলেন ট্রাম্প। তবে ঘটনা চক্রে চীনের সঙ্গেই সকলের আগে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছেন আমেরিকা। গত কয়েক মাসে শুল্ক যুদ্ধে চীনের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছিল ওয়াশিংটন এবং বেজিং। দুপক্ষই একে অন্যের উপর শুল্ক এবং পাল্টা শুল্কের হুঁশিয়ারি দিয়ে আসছিল। আমেরিকার তরফ থেকে শুল্ক বৃদ্ধি করতে 145% পর্যন্ত করা হয়েছিল। চীনও দফায় দফায় শুল্ক বৃদ্ধি করে তা 125% পর্যন্ত করে দিয়েছিল। কিন্তু এখন দুই দেশের মধ্যে বাণিজ্যিক সমঝোতা হয়ে গিয়েছে। চুক্তির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে গাড়ি, রোবট, টারবাইন, যুদ্ধ বিমান তৈরির জন্য প্রয়োজনীয় ধাতু এবং কিছু খনিজের ওপর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেজিং। পরবর্তীতে ওয়াশিংটনও ইথেন, বিমানের যন্ত্রাংশ সহ আরও কিছু প্রযুক্তিগত ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি চীনের ওপর ভিসায় কড়াকড়িভাবে যে ভাবনা চিন্তা শুরু করেছিল আমেরিকা, তা থেকেও সরে আসে ট্রাম্প প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। যেভাবে আলোচনায় জল ঢেলে তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তা নিয়ে আগেই বিরক্তি প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার আত্মরক্ষার জন্য ইউক্রেনের হাতে আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা তুলে দিতে চলেছেন তিনি। তবে তার বিনিময়ে সমরাস্ত্র বাবদ পুরো টাকাই নেবে আমেরিকা। রবিবারই তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। রবিবার ট্রাম্প সংবাদ মাধ্যমকে বলেন, আমরা ইউক্রেনকে প্যাট্রিয়ট পাঠাবো। ওরা মরিয়া হয়ে এটাই চাইছিল। তবে ইউক্রেনকে ঠিক কতগুলি প্যাট্রিয়ট আমেরিকা দিচ্ছে তা স্পষ্ট করেনি মার্কিন প্রেসিডেন্ট বা পেন্টাগন। তিনি বলেন, আমি সংখ্যার ব্যাপারে এখনো রাজি হইনি, কিন্তু ইউক্রেন কিছু পেতে চলেছে, কারণ ওদের সুরক্ষার প্রয়োজন। ট্রাম্প জানান, বেশ কিছু আধুনিক সমরাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দিতে চাইছেন তারা। তবে তার জন্য ভলোদিমির জেলেনস্কিদের কোনো ছাড় দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। তার কথায় 100% মূল্যই দিতে হবে। এটা আমাদের জন্য একটা ব্যবসা হবে। চলতি সপ্তাহের গোড়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা পাওয়ার বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে এখনো পর্যন্ত তার সঙ্গে পুতিনের 6বার সরাসরি কথা হয়েছে। তার মধ্যে 4বার কথা হয়েছে গত 6 সপ্তাহের মধ্যে। তবে রফা সূত্র মেলেনি। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে চলা যুদ্ধে দাঁড়িয়েও পড়েনি। সেই কারণে একাধিকবার পুতিনের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন ট্রাম্প। রবিবারও রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে তোপ দেখে মার্কিন প্রেসিডেন্ট বলেন, উনি বহু সংখ্যক মানুষকে অবাক করেছেন। পুতিন সুন্দর কথা বলেন, কিন্তু সন্ধ্যা হলেই আবার সবাইকে বোমা মারেন। হাই নিউজ নেটওয়ার্ক। গাজার জল খাওয়ার লাইনেও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। হত একাধিক শিশু। যান্ত্রিক ত্রুটি দাবি ইসরায়েলি সেনার। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রবিবার গাজার অনেক পরিবার প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে জল নেওয়ার লাইনে দাঁড়িয়েছিলেন। স্থানীয়দের দাবি, ক্ষেপণাস্ত্র হামলার সময় লাইনে দাঁড়িয়েছিল 20টি শিশু। গাজায় জল খাওয়ার লাইনেও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। গাজা ভূখণ্ডের এক জায়গায় পানীয় জল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন। সেখানেই ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এই ক্ষেপণাস্ত্রে মৃত্যু হয়েছে 8 জনের। নিহতদের মধ্যে অনেকেই শিশু। এই ঘটনার পরেই ইসরায়েল সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিতর্কের মুখে IDF এর ব্যাখ্যা, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনাটি ঘটেছে। একটি বিবৃতিতে তারা বলেছে, যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত লক্ষ্যবস্তুর বেশ কিছুটা দূরে গিয়ে পড়েছে ক্ষেপণাস্ত্রটি। ক্ষেপণাস্ত্রের নিশানায় আসলে প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠীর কয়েকজন সদস্য ছিলেন বলে দাবি ইসরায়েল সেনার। একই সঙ্গে তাদের আশ্বাস, গাজায় নিরস্ত্র মানুষের ওপরে যাতে কোনো আঘাত না আসে তার জন্য সব রকম চেষ্টা করবে তারা। স্থানীয়দের বক্তব্য, গাজায় অনেক পরিবার প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে জল নেওয়ার লাইনে দাঁড়িয়েছিল। স্থানীয়দের দাবি, ক্ষেপণাস্ত্র হামলার সময় লাইনে দাঁড়িয়েছিল 20টি শিশু, ছিলেন 14 জন প্রাপ্তবয়স্ক মানুষ। হামলায় প্রাণ না হারালেও অনেকেই গুরুতরভাবে জখম হন। বেশ কয়েকদিন ধরে গাজায় জল সংকট চলছে। জ্বালানির অভাবে পাম্পের সাহায্যে জল উত্তোলনের কাজও ব্যাহত হচ্ছে। এর আগে রাষ্ট্রপুঞ্জের পাঠানো ট্রাক থেকে খাবার সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানো সাধারণ মানুষকে হত্যা করার অভিযোগ উঠেছিল ইসরায়েল সেনার বিরুদ্ধে। এবার জল খেতে গিয়ে প্রাণ হারালেন গাজার 8 বাসিন্দা।
আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে ইসরায়েল এবং গাজার সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে। সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনার মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে তেল আভিভ। বৃহস্পতিবার ওই ভূখণ্ডে ইসরায়েল সেনার হামলায় ৭৪ জন প্যালেস্তাইনি নিহত হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। জোরালো ভূমিকম্প ইন্দোনেশিয়ার তানিমবাদ দ্বীপপুঞ্জে। কম্পনের মাত্রা হিক্টার স্কেলে প্রায় ৭, তবে নেই সুনামির সতর্কতা। সোমবার সকাল 11:20 নাগাদ ভূমিকম্প হয়েছে। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার তানিমবাদ দ্বীপপুঞ্জ। সোমবার সকালে দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কম্পন অনুভূত হয়েছে। ভারতের জাতীয় কম্পনভূত পরিমাপ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে কম্পনের মাত্রা ছিল ৬.৫। তবে জার্মানির ভূমিকম্পের জরিপ সংস্থার দাবি কম্পনের মাত্রা ছিল আরও বেশি। তাদের হিসাব রিক্টার স্কেলে ৬.৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছে তানিমবাদ দ্বীপপুঞ্জে। তবে সমুদ্রের মাঝে ওই কম্পন সুনামির কোনো সতর্কতা এখনো জারি করা হয়নি। সোমবার সকাল 11:20 নাগাদ ভূমিকম্পটি হয়েছে। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আমেরিকার ভূমিকম্প পরিমাপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ইন্দোনেশিয়ার কেই দ্বীপপুঞ্জের তুয়াল শহর থেকে 179 কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পটি হয়েছে। তারা পরিস্থিতির উপর নজর রাখছে। প্রায় 2.5 বছর আগে 2023 সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার তানিমবাদ দ্বীপপুঞ্জে 7.6 মাত্রার জোরালো ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনার পর ক্ষণেই সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। পরবর্তী কয়েক ঘন্টা ধরে সেই সতর্কতা জারি করা ছিল, যার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ওই ভূমিকম্পের সময় কোনো প্রাণহানির খবর না মিললেও অন্তত 15টি বাড়ি এবং 2টি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই দ্বীপপুঞ্জটি ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের অন্তর্গত। এর মধ্যে ছোট বড় মিলিয়ে প্রায় 30টি দ্বীপও রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। 796 শিশুকে সেপটিক ট্যাঙ্কে পুঁতে দিয়েছিলেন সন্ন্যাসিনীরা। রহস্যের জট খুলতে গণকবর খোঁড়া শুরু হলো আয়ারল্যান্ডে। মৃত শিশুদের দেহাবশেষের খোঁজে আয়ারল্যান্ডের তুয়াম শহরের সেই পুরনো হোমের জমিতে খনন কাজ শুরু করেছে প্রশাসন। 18 সদস্যের একটি খনন কাজ চালাবে। সেই দলে আয়ারল্যান্ড, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কলম্বো, স্পেন এবং আমেরিকার প্রত্নতত্ত্ববিদেরা রয়েছেন। 36 বছরে হোমের 796 শিশুর মৃত্যু, কিন্তু না আছে কোনো রেকর্ড, না আছে কোনো সমাধি ফলক। তাহলে তাদের কবর দেওয়া হলো কোথায়? এই প্রশ্নই কুড়ে কুড়ে খেয়েছিল ক্যাথরিন কার্লেসকে। উত্তরের খোঁজ করতে গিয়ে বহু বছর আগের একটি ঘটনার কথা মনে পড়ে গিয়েছিল তার। সেই হোমের জমিতে আপেল কুড়োতে গিয়ে হাড় খুঁজে পেয়েছিল 2 শিশু, কিন্তু তা নিয়ে তখন না কোনো শোরগোল হয়েছে, না তদন্ত হয়েছে। সেই ঘটনা কার্যত ধামাচাপাই দেওয়া হয়েছিল সেই সময়। ক্যাথরিন নিজেই 39 বছর আগের সেই ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয় মানচিত্র এবং আরও কিছু নথি ঘেটে হোমের জমিতে একটি সেপটিক ট্যাঙ্কের খোঁজ পান, ঠিক যে জায়গা থেকে হাড় উদ্ধার করেছিল সেই শিশু। ক্যাথরিনের সন্দেহ হয়, তাহলে কি ওই সেপটিক ট্যাঙ্কেই গণকবর দেওয়া হয়েছিল হোমের শিশুদের? বিষয়টি প্রকাশ্যে আনেন ক্যাথরিন। শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। শুরু হয় তদন্ত। জানা যায় ক্যাথরিন যা ভেবেছিল তাই ঘটেছে। সেই সেপটিক ট্যাঙ্কেই হোমের শিশুদের কবর দেওয়ার কথা স্বীকার করেন ক্যাথলিক সন্ন্যাসিনীদের একাংশ। সেই তদন্তেরই একটি ধাপ সম্পূর্ণ হল সোমবার। মৃত শিশুদের দেহাবশেষের খোঁজে আয়ারল্যান্ডের তুয়াম শহরে সেই পুরনো হোমের জমিতে খনন কাজ শুরু করেছে প্রশাসন। 18 সদস্যেরা একটি খনন কাজ চালাবে। সেই দলে আয়ারল্যান্ড, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কলম্বিয়া, স্পেন ও আমেরিকার প্রত্নতত্ত্ববিদেরা রয়েছেন। ক্যাথরিন বলেন, শেষ পর্যন্ত এটা হচ্ছে দেখে স্বস্তি পেলাম। অনেক দিন ধরে এটার পেছনে লেগে রয়েছে, দীর্ঘদিন অপেক্ষাও করেছি। আজ আমার আনন্দের দিন। ক্যাথরিন নিজে একটি চামড়ার কারখানায় কাজ করেন, পাশাপাশি স্থানীয় ইতিহাস নিয়েও গবেষণা করেন তিনি। ক্যাথরিন জানান, 1925 সাল থেকে 1961 সালের মধ্যে 796 জন শিশুর মৃত্যু হয়েছিল তুয়ামের সেন্ট মেরিস মাদার অ্যান্ড বেবি হোমে।
বন সিকোর সিস্টার্স নামে একটি ক্যাথলিক প্রতিষ্ঠান পরিচালিত ওই হোমে মূলত অবিবাহিত মা এবং তাদের সন্তানদের রাখা হতো। পরে শুধু সন্তানদেরই রেখে দেওয়া হতো। হোম থেকে তাড়িয়ে দেওয়া হতো মায়েদের। 1961 সালে হোমটি বন্ধ হয়ে যায়। পরে সেখানে একটি আবাসন তৈরি হয়। 1975 সালে সেই আবাসনের 2টি শিশু হাড়ের খোঁজ পেয়েছিল আপেল কুড়াতে গিয়ে। ওই ঘটনায় তার গবেষণায় সাহায্য করেছেন বলেই জানিয়েছেন ক্যাথরিন। তদন্তে গণকবরের কথা স্পষ্ট হওয়ার পরেও বারবার খনন কাজ পিছিয়ে গিয়েছিল নানা কারণে। 2023 সালে এই নিয়ে একটি আইনও পাশ হয় আয়ারল্যান্ডে। তারপরেই গতি পায় খনন কাজের প্রক্রিয়া। যার নেতৃত্বে এই খনন কাজ চলবে সেই ড্যানিয়েল ম্যাকসুইনি বলেন, কাজটা খুব কঠিন। এটা এখন ফরেনসিক বিশেষজ্ঞদের কাজের পর্যায়ে চলে গিয়েছে। প্রথম কাজ হলো দেহাবশেষ খোঁজা, এরপর ডিএনএ পরীক্ষা করা। ডিএনএ মিলে গেলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে, যাতে নিয়ম মেনে শিশুদের কবর দেওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক। রামায়ণ মঞ্চস্থ হলো পাকিস্তানে। মৌজ নামে পাকিস্তানেরই নাট্যদল রামায়ণের নাট্যরূপ মঞ্চস্থ করল, যা কার্যত সাড়া ফেলে দিয়েছে। বিশেষভাবে চর্চিত হচ্ছে এই নাটককে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির ব্যবহার। রামায়ণ মঞ্চস্থ হলো পাকিস্তানে। মজ নামে পাকিস্তানেরই নাট্যদল রামায়ণের নাট্যরূপ মঞ্চস্থ করলো, যা কার্যত সাড়া ফেলে দিয়েছে। বিশেষভাবে চর্চিত হচ্ছে ওই নাটকে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির ব্যবহার। পাকিস্তানের সিন্ধ প্রদেশের অন্তর্গত করাচি শহরের করাচি আর্ট কাউন্সিলে নাটকটি মঞ্চস্থ করে মজ। পরিচালক ইয়োহেশ্বর কারেরা বলেন, আমার কখনো মনে হয়নি যে এখানে রামায়ণ করলে লোকে তা অপছন্দ করবে বা আমাকে হুমকি দেয়া হবে। বাইরে পাকিস্তানকে অসহনশীল দেশ হিসেবেই দেখানো হয়। আমার এটাই দেখানোর ছিল যে পাকিস্তান অনেক বেশি সহনশীল একটি রাষ্ট্র। পরিচালক জানান, নাটকটি বিপুল সাড়া ফেলেছে। তার পরিচালনা এবং অভিনেতাদের অভিনয় বহু মানুষেরই ভালো লেগেছে। সীতার চরিত্রে অভিনয় করেছেন নাটকটির প্রযোজক রানা কাজমি। পাকিস্তানের অন্যতম চলচ্চিত্র সমালোচক ওমর আলাভি বলেন, যেভাবে রামায়ণের ভাষ্য তুলে ধরা হয়েছে তা অভূতপূর্ব। গল্প বলার ধরন দুর্দান্ত। এছাড়াও গান, আলোর ব্যবহারও প্রশংসাযোগ্য। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার দিল্লি পৌঁছালো 1000 কেজি আম বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেগুলি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। ভারত সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক নতুন করে কি মেরামত করতে চাইছে বাংলাদেশ? ঢাকা থেকে দিল্লিগামী একটি বিমানে 1000 কেজি আম তোলা হয়েছে। সোমবার সেগুলি দিল্লি পৌঁছে যাবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সেগুলি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। অন্যদিকে মঙ্গলবার দুপুরে কলকাতায় পৌঁছাতে পারে কয়েকশো কেজি বাংলাদেশি আম। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাস সেগুলি পৌঁছে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রধান উপদেষ্টা ইউনূস বাংলার মুখ্যমন্ত্রীকেও আম পাঠিয়েছেন। ত্রিপুরা, অসম, মেঘালয়ের মুখ্যমন্ত্রীদেরও আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এই 3 রাজ্যের সঙ্গেও বাংলাদেশের সীমান্ত আছে। বাংলাদেশের কূটনীতিতে আম আর ইলিশের বিশেষ কদর রয়েছে। বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে নিয়ম করে আম, ইলিশ ভারতের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী এবং বাংলা সহ 4 রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাঠাতেন। তা নিয়েও হাসিনার ভারত প্রীতি নিয়ে কটাক্ষের বন্যা বয়ে যেত সমাজ মাধ্যমে। এখন 2 দেশের সম্পর্ক যখন তলানিতে ঠেকেছে, তখন ইউনূস কেন আম কূটনীতির চেনা পথে হেঁটে ভারতকে খুশি করতে চাইছেন, সেই প্রশ্নেই ছেয়ে গিয়েছে সমাজ মাধ্যম। কেউ কেউ এমন কথাও বলছেন, ঠেলার নাম বাবাজি। জিনিসপত্রের অগ্নিমূল্য, বেহাল আর্থিক পরিস্থিতির মুখে দিল্লির দিল জেতার চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক অতীতে নয়াদিল্লি বাংলাদেশের উপর বেশ কিছু আমদানি নিষেধাজ্ঞা জারি করেছে। ওয়াকিবহল মহল মনে করছে, নয়াদিল্লির কঠোর অবস্থানের পরও ঢাকার ঘনিষ্ঠতার বার্তার পেছনে আছে মার্কিন রপ্তানি নীতি। বাংলাদেশি পণ্যের উপর 35% হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আমেরিকার সঙ্গে বাণিজ্য করে বাংলাদেশের লাভ হবে না। এই পরিস্থিতিতে ভারত সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক নতুন করে মেরামত করতে চাইছে বাংলাদেশ। হাই নিউজ নেটওয়ার্ক। ফাইনালে ফেভারিট বলে কিছুই হয় না। প্রাচীন এই প্রবাদ যে কতটা মোক্ষম তা আবার প্রমাণিত। ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফেভারিট হিসেবে চেলসির বিরুদ্ধে মাঠে নেমেছিল পিএসজি। এরপর চেলসির কাছে পরাজয়ের পর মরশুমের 5ম ট্রফি জয়ের স্বাদ থেকে বঞ্চিত থাকতে হলো পিএসজিকে। ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফেভারিট হিসেবে চেলসির বিরুদ্ধে মাঠে নেমেছিল পিএসজি।
মৌসুমে পঞ্চম ট্রফি জয়ের সামনে দাঁড়িয়েছিল লেস প্যারিসিয়েন্সরা। ফাইনালের মহা লড়াইয়ে বহু আগে থেকেই নিউ ইয়র্কের টাইম স্কোয়ার দখল নিয়েছিলেন পিএসজির সমর্থকরা। তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছিল সেমিফাইনালে বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দলের অভূতপূর্ব জয়। তাই উৎসবের প্রস্তুতিও সেরে রেখেছিলেন তারা। কিন্তু ফাইনালে খেলা ঘুরে যায়। শুরু থেকেই প্রেসিং ফুটবলে পিএসজির রক্ষণকে ব্যস্ত রাখে চেলসি। শুরুতেই গোল খেয়ে খানিকটা বেসামাল হয়ে পড়ে পিএসজি। প্রথম গোলের ধাক্কা সামলে উঠতে না উঠতেই 30 মিনিটে চেলসির ব্যবধান দ্বিগুণ করেন পালমার। মরশুমে এটা তার ছিল 18তম গোল। বক্সের মধ্যে বা পায়ের শটে ফের বিপক্ষের জাল কাঁপান তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে 43 মিনিটে ইংলিশ ক্লাবকে 3-0 গোলে এগিয়ে দেন ব্রাজিলীয় তারকা ওয়াও পেদ্রো। পিএসজি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল গোলে পাঠান তিনি। দ্বিতীয়ার্ধে পিএসজির ম্যাচে ফেরার যাবতীয় চেষ্টাকে রুখে দেয় চেলসি ডিফেন্স। তবে এক্ষেত্রে তাদের রক্ষণ দুর্গের শেষ স্তম্ভ গোলকিপার রবার্ট সানচেজের কথা আলাদা করে বলতেই হবে। 47 মিনিটে জর্জিও তারকা খোভিচা কাভারাটসখেলিয়ার জোরালো শট রুখে দেন সানচেজ। 52 মিনিটে সুযোগ পেয়েছিলেন দেমবেলে। মাথা ঠান্ডা রেখে সেই গোলও বাঁচান তিনি। এর 6 মিনিট পর ভিতিনহার আগুনে শট কোনো ক্রমে রক্ষা করেন চেলসি কিপার। দ্বিতীয়ার্ধে এভাবেই একাধিক গোল বাঁচিয়ে হিরো হয়ে যান ইংলিশ ক্লাবের অতন্দ্র প্রহরী সানচেজ। 85 মিনিটে চেলসির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরিয়াকে চুল ধরে ফেলে দেওয়ায় জোয়াও নেভেসকে লাল কার্ড দেখান রেফারি। বাকি সময়ে 10 জনে খেলতে হয় পিএসজিকে। ম্যাচের একেবারে অন্তিমে গঞ্জালো রামোস পিএসজির হয়ে ব্যবধান কমানোর সুযোগ পেলেও হেলায় হারান। 67 মিনিটে বল নিজেদের দখলে রেখেছিল পিএসজি। চেলসির কাছে পরাজয়ের পর মৌসুমে পঞ্চম ট্রফি জয়ের স্বাদ থেকে বঞ্চিত থাকতে হলো পিএসজিকে। হাই নিউজ নেটওয়ার্ক। আজ এই পর্যন্ত ওয়ার্ল্ড টুডে আরো অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।